শেয়ার মার্কেটে ট্রেডিং করতে গেলে টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে আমাদের ভালো ধারণা থাকা দরকার। তো আজ আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নসের সম্বন্ধে আরো ভালো করে জানবো এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর ডিপেন্ড করে আমরা কিভাবে কোনো স্টকে বা কোনো কোম্পানির শেয়ারে ট্রেড করতে পারি সেটা আমরা জানবো এবং কখন আমরা এক্সিট করতে পারি সেগুলো জানবো। আমরা একটা পুরো সিরিজ বানাচ্ছি শেয়ার মার্কেট ট্রেডিং অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস মাস্টার ক্লাস। এটা ৪ নম্বর ক্লাসের এপিসোড 2। এর আগের ভিডিওগুলি আপনি যদি না দেখে থাকেন, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে চেক করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ক্লাস। আমরা প্রথমে আগের যে ক্লাসে যা শিখেছি সেটা আরেকবার রিক্যাপ করে নিই। যেমন আমরা আগের ক্লাসে দেখছিলাম ডোজি, কারণ এই ডোজির উপর ডিপেন্ড করে আমাদের এই সেম ক্লাসটা চলবে। তাই আমরা একটু ডোজি ক্যান্ডেলটা হচ্ছে একটু জেনে নিই যে ডোজি কাকে বলা হয়। ডোজি সেই ক্যান্ডেলগুলোকে বলা হয় যাদের ওপেন এবং ক্লোজ সেম সেম সমান, তাদের হচ্ছে ডোজি বলা হয়। যদি আমরা ক্যান্ডেল একটা যদি আঁকি, যে ক্যান্ডেল এরকম কেমন দেখতে হয়, এরকম একটা বক্সের মতো দেখতে হয় এবং এখানে একটা লাইন থাকে। যদি এটাকে একটা গ্রিন ক্যান্ডেল ধরে নেওয়া হয়, এটা একটা সবুজ ক্যান্ডেল, এর ক্ষেত্রে ওপেন কোথায় হবে? এখানে ওপেন হবে, এটা ওপেন। এখানে ক্লোজ হবে, এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই। ঠিক আছে? এবারে ডোজির ক্ষেত্রে কি হয়, এই যে ওপেন আর ক্লোজ এর মধ্যে যে ডিস্টেন্স, এটা হচ্ছে থাকে না। ডোজির ক্ষেত্রে এরকম ওপেন এবং লো হচ্ছে প্রায় সেম জায়গায় থাকে, এরকম ছোট একটা বডি পাওয়া যায়, এটাকে বডি বলে। এই যে পুরো বক্সের মতো যে পোর্শনটা দেখতে পাচ্ছি, এটাকে বডি বলা হয়। এই বডি খুবই ছোট থাকে, যেহেতু ওপেন আর ক্লোজ সেম সেম থাকে, তাই হচ্ছে বডি খুব ছোট। আর এই ধরনের ক্যান্ডেলকে ডোজি ক্যান্ডেল বলা হয়। তো ডোজির একটা টাইপ হচ্ছে নিউট্রাল, বা হচ্ছে এই যে ক্যান্ডেলটা যেটা দেখতে পাচ্ছি, নাম ইম্পর্টেন্ট নয়, আমরা জাস্ট আইডেন্টিফাই এর জন্য নামগুলোকে ইউজ করি। এর পেছনে সাইকোলজি যদি আমরা বুঝে যাই যে এর পেছনে কি ঘটনা ঘটছে, আমাদের নাম জানার কোনো দরকার নেই, নাম না জানলেও চলবে। তো যেমন আমরা যদি এই ক্যান্ডেলটাকে দেখি, এই ক্যান্ডেলটা কি দেখতে পাচ্ছি না, এখানে হচ্ছে ওপেন হয়েছিল, এখানে ওপেন হয়েছে, ওপেন হয়ে শেয়ারটা এরকম উপরের দিকে গেছিল প্রাইস। কারা উপরের দিকে নিয়ে যায়? বায়াররা উপরের দিকে নিয়ে যায়, এখানে বায়াররা উপরের দিকে নিয়ে যাচ্ছে। তারপরে কি হয়েছে, সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে, মানে যারা বিক্রি করে তারা অ্যাক্টিভ হয়ে শেয়ার প্রাইসকে এরকম নিচের দিকে নিয়ে এসেছে। আবার এখানে এখানে হচ্ছে সেলাররা নিচের দিকে নিয়ে আসছে। তারপরে আবার বায়াররা হচ্ছে এখানে অ্যাক্টিভ হয়ে গিয়ে এখানে নিয়ে এসেছে। তো আল্টিমেটলি লাস্টে কে বেশি পাওয়ার দেখালো? এখানে কেউই পাওয়ারে নেই, কারণ যে জায়গায় শেয়ার পড়েছিল সেই জায়গায় সেম জায়গার কাছেই হচ্ছে গিয়ে ক্লোজিং দিল। মানে হচ্ছে যদি আমরা যদি দেখতাম এই ক্যান্ডেলটা হচ্ছে এরকম কিছু একটা বানিয়েছে, এখানে ওপেন, এটা ক্লোজ যদি হতো আর এখানে যদি একটা এরকম উইক থাকতো, তো এখানে কে বেশি পাওয়ারে আছে? এখানে বায়াররা বেশি পাওয়ারে আছে, কারণ শেয়ারের দামটা উপরের দিকে গেছে। তাই সরাসরি বলতে পারছি যে এরা, এখানে হচ্ছে বায়াররাই অ্যাক্টিভ ছিল। আর যদি এই ক্যান্ডেলটা যদি এরকম উল্টো হতো, যদি এরকম হতো যে এটা ওপেন হয়েছে এবং এটা ক্লোজ আর এটা লাল কালারের, তাহলে এখানে বেশি কে অ্যাক্টিভ ছিল? সেলাররা বেশি অ্যাক্টিভ ছিল। তাই হচ্ছে শেয়ার প্রাইসটার দাম এরকম নিচে এসেছে। এখানে ওপেন, এখানে ক্লোজ, শেয়ার প্রাইসের নিচের দাম, আর তার জন্য এটা লাল কালারের হতো। এটা হতো, তাই না? কিন্তু এটার ক্ষেত্রে, এই যে ক্যান্ডেলস্টিকের ক্ষেত্রে, এই ক্যান্ডেলটাকে যদি আমরা দেখি, এখানে কি হয়েছে? এখানে বায়ার উপরে নিয়ে গেছে, তারপর সেলাররা নিচে এসে আবার বায়ার নিয়ে গিয়ে সেম জায়গায় ক্লোজিং দিয়েছে। কোথাও ওপরেও ক্লোজিং দেয়নি, নিচেও ক্লোজিং দেয়নি। তো এখানে বেশি পাওয়ারে কে আছে? এখানে কেউই বেশি পাওয়ারে নেই। এটা হচ্ছে নিউট্রাল, মানে দুজনেই সমান পাওয়ার দেখাচ্ছে মার্কেটে। তাই হচ্ছে এটা নিউট্রাল ক্যান্ডেল হিসেবে ধরা হয়। তারপরে আরেকটা যে ক্যান্ডেলস্টিক আছে, যেটাকে ডোজি বলা হয়, এটাকে পিনবার বলা হয়, বুলিশ পিনবার। বুলিশ কেন বলা হয়? কারণ এখানে হচ্ছে বুলদের অ্যাক্টিভিটি দেখা যায়, যারা বায়ার তাদের অ্যাক্টিভিটি দেখা যায়। এবারে এর পেছনে যদি আমরা সাইকোলজিটা বুঝতে যাই, তাহলে কি হয়েছে এখানে সেটা আমরা বুঝি। যে মার্কেট এখানে ওপেন হয়েছে, তারপরে সেলাররা অ্যাক্টিভ হয়ে সেল করে নিচে নিয়ে গেছে। তারপরে কি হয়েছে, বায়াররা এক পাওয়ারে এসেছে, বায়াররা অনেক কোয়ান্টিটিতে এসে অনেক অর্ডার দিয়ে প্রাইসকে আবার উপরের দিকে নিয়ে গেছে। এখানে নিয়ে গিয়ে ওপরে নিয়ে গেছে, তারপর সেলাররা একটু অ্যাক্টিভ হয়ে এখানে নিয়ে এসেছে। তো এখানে কি ঘটনাটা ঘটেছে? এখানে কি ঘটনা ঘটেছে? প্রথমে সেলাররা অ্যাক্টিভ ছিল, সেলাররা অ্যাক্টিভ ছিল, তাই শেয়ার প্রাইসকে নিচে গেছে, নিয়ে গেছে। তো সেলাররা যদি পাওয়ারেই থাকতো তাহলে এখানে ক্লোজিং দিয়ে দিত। কিন্তু শেষের দিকে কি হয়েছে, বায়াররা যারা ছিল, বায়াররা উপরে নিয়ে গিয়ে এখানে ক্লোজিং দেখিয়েছে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে সেলার অ্যাক্টিভ থাকা সত্ত্বেও বায়াররা নিজেদের হচ্ছে পাওয়ার দেখাতে পেরেছে। তাই বায়ারের অ্যাক্টিভিটি বেশি।
এবং বায়ারের পাওয়ারটা একটু বেশি দেখা যাচ্ছে এই জায়গা থেকে। তাহলে এটা বুঝতে হবে যেখানে যারা বায়ার তাদের অ্যাক্টিভিটি বেশি আছে। ঠিক একই রকমভাবে এখানে একই রকম একই জিনিস বলছে যে এখানে ওপেন হয়েছে, এখানে নিচে এসেছে, সেলাররা নিচে নিয়ে এসেছে, তারপরে বায়াররা এখানে নিয়ে গিয়ে আবার এখানে ক্লোজিং দিয়ে দিয়েছে। তো এখানে কারা অ্যাক্টিভ বেশি? কারা বেশি পাওয়ার দেখাচ্ছে? এখানে হচ্ছে বায়ার যারা তারা বেশি পাওয়ার দেখাচ্ছে। কারণ এই ক্যান্ডেলটা তাই বলছে যে একটা লোয়ার উইক মানে সেলাররা নিয়ে যাওয়া সত্ত্বেও, সেলারদের প্রেজেন্স থাকা সত্ত্বেও বায়াররা বেশি অ্যাক্টিভ। এই ক্যান্ডেলটাকে যদি আমরা দেখি এখানে কি হয়েছে, না এখানে বায়াররা উপরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর সেলাররা অ্যাক্টিভ হয়ে নিচে নিয়ে এসেছে। এখানে কারা বেশি অ্যাক্টিভ, কাদের বেশি পাওয়ার? এখানে সেলারদের পাওয়ার বেশি, কারণ বায়াররা থাকা সত্ত্বেও, বায়াররা এত উপরে নিয়ে যাওয়া সত্ত্বেও সেখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়ে নিচের দিকে নিয়ে এসেছে। তাই এটা হচ্ছে এরকম উল্টোনো পিন, একটা উল্টো পিন যদি আমরা দেখি, এটা একটা উল্টো পিন বানিয়েছে। তো এটা কিসের সিগন্যাল দেয়? এটা হচ্ছে বিয়ারিশনেসের সিগন্যাল দেয়। তাই একে বলা হয় বিয়ারিশ পিন বার বলা হয়। আর এটাকে বুলিশ পিন বার বলা হয়। এটা হচ্ছে বুলের সিগন্যাল দেয়, এখানে বিয়ারিশের সিগন্যাল দেয়। এবারে এর উপর ডিপেন্ড করে আমরা আগের ক্লাসেও কিছু স্ট্র্যাটেজি ইউজ করেছি, যেগুলো থেকে আমরা বুঝতে পারবো যে এই ক্যান্ডেলগুলো থাকলে কিভাবে আমরা এন্ট্রি নিতে পারি। এবং তারপরে আজকের আমরা আরো একটু ডিসকাস করবো যে এগুলোকে আমরা কিভাবে ইউজ করতে পারি। যেমন আমরা যদি এখানে দেখি, এখানে একটা কনসোলিডেশন ফেজ বানিয়েছিল। এতটা পর্যন্ত যদি আমরা দেখি, এখানে পর্যন্ত একটা কনসোলিডেশন ফেজের ভেতরেই ছিল। মার্কেট কোথাও যায়নি, সেম জায়গায় পড়েছিল। তারপরে মার্কেটে ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট হওয়ার পর আমরা কোথায় এন্ট্রি নিতে পারি? আমরা হচ্ছে যদি চাই, আমরা হচ্ছে ব্রেকআউটের জায়গায় এন্ট্রি নিতে পারি, এখানে এন্ট্রি নিতে পারি। কিন্তু মার্কেটে অনেক সময় হচ্ছে ফেক ব্রেকআউট বলে একটা জিনিস আছে, ফেক ব্রেকআউট দেখায়। তখন আমাদের ট্র্যাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে আমরা হচ্ছে এন্ট্রি নিয়েছি এবং ব্রেকআউট দেওয়ার পর তারপর শেয়ার প্রাইস এরকম নিচের দিকে চলে এসেছে আর আমাদের স্টপ লস হিট করে দিয়েছে। যদি আমরা শর্ট টার্মে যদি ট্রেড করি, তো আমরা তখন শর্ট টার্মের ক্ষেত্রে আমরা হচ্ছে এসএল ইউজ করি, স্টপ লস ইউজ করি। তো আমরা একটা কি, আমাদের একটা স্টপ লস থাকে, সেখানে আমাদের হিট করে যেতে পারে, তাই আমাদের লস হতে পারে। তো সেইটার হাত থেকে আমরা বাঁচতে পারি আরেকটা ইউজ করে, সেটা হচ্ছে রিটেস্টিং। মানে আমরা আগে রিটেস্ট করুক মার্কেট, যে নিজেকে প্রমাণ করুক যে মার্কেট রেডি আছে উপরের দিকে যাওয়ার জন্য, তখন হচ্ছে আমরা এন্ট্রি নিতে পারি। তো আমরা এই রিটেস্টিং এর ক্ষেত্রেই আমরা হচ্ছে এই যে পিন বারকে ইউজ করি, যেমন এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি দেখি, এখানে একটা পুরো রেজিস্ট্যান্ট ছিল। আমরা জানি যে রেজিস্ট্যান্ট যখন ব্রেক হয়ে যায়, তখন রেজিস্ট্যান্টটাই ব্রেকআউটের পরে এটাই হচ্ছে সাপোর্ট হয়ে যায়। তো এখানে এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করছে, এই জায়গাতে সাপোর্ট একটা হিসেবে কাজ করছে। আর তার সাথে আমরা যদি দেখি, এখানে একটা পিন বারও বানিয়েছে। তো পিন বারের মানে কি, যে এখানে যারা সেলার তারা অ্যাক্টিভ থাকা সত্ত্বেও, অ্যাক্টিভনেস দেখানো সত্ত্বেও বায়ার যারা ছিল তারা বেশি অ্যাক্টিভ। তাই শেয়ার প্রাইসটাকে নিচে পর্যন্ত এসেও আবার ঘুরিয়ে নিয়ে গেছে বায়ার যারা। তো এখানে হচ্ছে স্ট্রেংথ কাদের দেখাচ্ছে বেশি, না বায়ার বা বুল যারা আছে মার্কেটে তাদের স্ট্রেংথ দেখাচ্ছে মার্কেট। তো এর থেকে বুঝতে পারবো যে এই যে সাপোর্টটা কাজ করছে এবং এখানে হচ্ছে বুলরা প্রেজেন্ট আছে। তো আমরা এই জিনিসটা দেখে আমরা হচ্ছে তার পরের দিন এখানে এন্ট্রি নিতে পারি। এইসব জায়গায় আমরা এন্ট্রি নিতে পারি যখন হচ্ছে আমরা এই জিনিসটা দেখলাম যে এটা রিটেস্ট হয়ে গেল, তারপরে আমরা এন্ট্রি নিতে পারি। আমরা যদি এন্ট্রি নিই এখানে, তারপরে দেখি কি হয়েছে, তারপরে হচ্ছে এরকম উপরের দিকে গেছে শেয়ার প্রাইস। আর আমরা যদি এই জায়গাতে এন্ট্রি নিই, আমরা স্টপ লস কোথায় রাখতে পারি? আমরা স্টপ লস এই সব জায়গায় রাখতে পারি। এই যে এই ক্যান্ডেলটার নিচে একটু স্পেস দিয়ে, একটু বাফার দিয়ে আমরা হচ্ছে এর নিচে হচ্ছে এসএল রাখতে পারি। অথবা আমরা হচ্ছে এর আগের যে সুইং লো ছিল সেখানে আমরা এসএল রাখতে পারি, এইসব জায়গায় এসএল রাখতে পারি। সেটা ডিপেন্ড করছে আমাদের হচ্ছে এসএলটা কত বড় হচ্ছে এবং টার্গেটটা কত বড় হচ্ছে, তার উপর ডিপেন্ড করে আমরা ট্রেড করব। যদি আরো একটা এক্সাম্পল দেখি, যে ওটা হচ্ছে এই এই লাইনেই, এই রেজিস্ট্যান্ট লাইনেই হচ্ছে রিটেস্ট করেছে। বাট অনেক সময় দেখা যাবে যে এই লাইনে না এসেই হচ্ছে ওপরের দিকে চলে গেছে, তখন আমরা কি করব? যেমন যদি এই জায়গাতে দেখি, এখানে হচ্ছে একটা কনসলিডেশনের ভেতরে ছিল। তারপরে আমরা কি করব? আমরা তো কনসলিডেশনের ভেতরে কখনো ট্রেড প্রথমত করব না। দ্বিতীয়ত আমরা হচ্ছে কি করব? আমরা হচ্ছে কনসলিডেশনের পরে যখন ব্রেকআউট হবে, তখন হচ্ছে আমরা এন্ট্রি করব মার্কেটে। কিন্তু আমাদের দেখেছি যে ব্রেকআউটের সময় একটা ঘটনা ঘটে, ফেক ব্রেকআউট বলে একটা জিনিস ঘটনা ঘটে। তো ফেক ব্রেকআউট থেকে আমরা বাঁচার জন্য আমরা হচ্ছে যে ইউজ করি সেটা হচ্ছে রিটেস্টিং। তো রিটেস্টিং এ আমরা মেইনলি পিন বার বা নিউট্রাল ক্যান্ডেল, ডোজি টাইপের যে ক্যান্ডেল ওগুলোকে দেখি। তো এখানে পিন বার বানিয়ে হচ্ছে
এছাড়া আরেকটা আমরা ইউজ করতে পারি, যখন ব্রেকআউট দেওয়ার পর আমরা দেখছি এখানে হচ্ছে রিটেস্ট তো নেওয়ার জন্য এই লাইনে আসেনি, তাহলে আমরা এখানে এন্ট্রি নেব কি করে? আমরা তো এন্ট্রি মিস করলাম। না, আমরা এন্ট্রি আরো পরে নিতে পারি। কিভাবে নিতে পারি? আমরা হচ্ছে জানি যেমন মার্কেট কখনো এরকম সোজা যায় না। মার্কেট কেমন যায়? এরকম, এরকম পুল ব্যাক নিতে, নিতে যায়। এরকম নিচে আসে আবার উপরে যায়, আবার এরকম, এরকম নিতে, নিতে যায়। তো আমরা এইসব জায়গায় এন্ট্রি নিতে পারি। আমাদের মেইন উদ্দেশ্য কি? নিচে কিনে ওপরে বিক্রি করা। নিচে কিনে ওপরে বিক্রি করা। এটাই আমাদের মেইন উদ্দেশ্য। তো আমরা যদি এই জায়গাতে কিনি, আমরা নিচে কিনছি এবং ওপরে যখন যাবে তখন আমরা এখানে বিক্রি করে দিতে পারি। তো আমরা যখন এখানে কিভাবে এন্ট্রি নিতে পারি? এখানে আমরা তখনই এন্ট্রি নিতে পারি যদি আমরা পাই যে এখানে একটা কোনো সাপোর্ট পাচ্ছি, বা আমরা যদি কোনো ডোজি ক্যান্ডেল দেখতে পাই, আমরা হচ্ছে ওখানে এন্ট্রি নিতে পারি। মেইনলি ডোজির সাথে যদি সাপোর্ট থাকে তখন আরো ভালো কাজ করে। সাপোর্টের সাথে ডোজির কম্বিনেশন হচ্ছে সবথেকে ভালো। যেমন আমরা যদি দেখি এখানে হচ্ছে পুলব্যাক একটা নিয়েছে, আমরা এখানে একটা এন্ট্রি নিতে পারতাম। অথবা আমরা যদি না এই জায়গায় এন্ট্রি নিই, আমরা হচ্ছে এই জায়গাতেই এন্ট্রি নিতে পারতাম। কেন? কারণ প্রথমত এখানে আমরা একটা ডোজি দেখতে পাচ্ছি, ডোজি ক্যান্ডেল দেখতে পাচ্ছি এখানে। তাছাড়া এই ডোজিটা কোথায় বানিয়েছে? না, এটা একটা সাপোর্টে বানিয়েছে। আমরা যদি এখান থেকে একটা লাইন ড্র করি, এখানে একটা সাপোর্ট। এটা একটা সাপোর্ট জোন। এটা একটা সাপোর্ট জোন। সাপোর্ট জোনের ক্ষেত্রেই হচ্ছে এই ডোজিটা কাজ করছে। আমরা আগেই জেনেছি যখন কোনো রেজিস্ট্যান্ট জোনকে ব্রেক করে শেয়ার প্রাইস উপরের দিকে চলে যায়, সেটা তখন সাপোর্ট হয়ে যায়। তো এখানে সাপোর্ট হিসেবে এটা কাজ করছে। আর আমরা এখানে একটা ডোজি ক্যান্ডেল পেয়ে গেছি, পিন বার ক্যান্ডেল পেয়ে গেছি। তো আমাদের যে উদ্দেশ্য ছিল যে আমরা একটা ডোজি ক্যান্ডেল দেখতে পাই, রিটেস্ট হয়ে যায়, তারপরে আমরা এন্ট্রি নেব। তো আমরা এই জায়গায় পেয়ে গেছি। সেই কন্ডিশন আমাদের মিট হয়ে গেছে এখানে। তো আমরা এখানে এন্ট্রি নিতে পারি। আর আমরা যদি এখানে এন্ট্রি নিই, আমাদের এসএল কি হতে পারে? আমাদের এখানে এসএল হতে পারে আমাদের এই যে এই লো এর নিচে, এই ক্যান্ডেল যে ডোজি ক্যান্ডেল বানিয়েছে, এই লো এর নিচে আমরা এসএল রাখতে পারি। এবং কখন আমরা এই এসএলটা ইউজ করব? আমরা মেইনলি যখন শর্ট টাইমের জন্য আমরা ট্রেড করব, তখন এসএল ইউজ করব। যদি আমরা লং টার্ম আমাদের ভিউ থাকে এবং কোম্পানি যদি ফান্ডামেন্টালি খুব ভালো থাকে, আমরা কখনো এসএল দিয়ে ভালো কোম্পানি থেকে লস নিয়ে বেরোবো না। সেটা যদি ভালো কোনো কোম্পানি হয়, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি হয়, এবং আমরা যদি প্রপার জায়গায় এন্ট্রি করি, প্রপার ডিসিপ্লিনের সাথে এন্ট্রি করি, আমরা কখনোই ভালো কোম্পানিতে এসএল বা স্টপ লস নিয়ে বা লস করে কখনো বেরোবো না। কারণ ভালো কোম্পানি কয়েকদিনের জন্য নিচে আসতে পারে, সারা জীবন থাকবে না। কিন্তু আমাদের ভিউ যদি শর্ট টাইমের জন্য হয়, সবসময় আমরা হচ্ছে আমাদের এসএল ব্যবহার করব শর্ট টাইমের ক্ষেত্রে। লং টার্মের ক্ষেত্রে আমরা কখনো এসএল ইউজ করব না। ঠিক আছে? তো আমরা হচ্ছে এখান থেকে আমরা দেখতে পেলাম যে আমরা ডোজিকে কিভাবে ইউজ করতে পারি। আমরা এখানেও একটু দেখে নিই। এখানে একটা কনসলিডেশন ফেজ দেখতে পাচ্ছি। এখানে মার্কেট ফেঁসেছিল। তারপরে কি হয়েছে? তারপরে ব্রেকআউট দিয়ে সরজ্জা শেয়ার প্রাইস উপরের দিকে চলে গেছে। তো আমরা এখানে রিটেস্ট এর জন্য আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু এখানে রিটেস্ট হয়নি। এবারে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে পুল ব্যাক এর অপেক্ষা করতে পারি। তো মার্কেট পুল ব্যাক একটা নিয়েছে। প্রথম পুল ব্যাক কোথায় নিয়েছে? এখানে একটা ছোট্ট পুল ব্যাক নিয়েছে। এখানে একটা ছোট পুলব্যাক নিয়েছে। এখানেও যদি আমরা অপরচুনিটি মিস করি, আমরা আবার কোথায় নিতে পারি আমরা এন্ট্রি? আমরা হচ্ছে দেখব যে আরেকটা পুলব্যাক নেবে, আর এটা একটা সাপোর্টে যদি বানায়, ডোজি ক্যান্ডেল বা পিন বার ক্যান্ডেল বানায়, আমরা ওখানে এন্ট্রি নিতে পারি। কারণ এখানে একটা প্রথমত পুলব্যাক হলো, তার সাথে ডোজি ক্যান্ডেল দেখতে পেলাম, ডোজি ক্যান্ডেল, এবং এটা কোথায় বানিয়েছে? এটা একটা সাপোর্টে বানিয়েছে। এখানেও একটা সাপোর্ট, এখানে এই সাপোর্ট, এই সাপোর্টে ডোজিটা বানিয়েছে। তো এখান থেকে আমাদের কনফার্মেশন হচ্ছে যে এটা হচ্ছে একটা ঠিকঠাক দিকেই যাচ্ছে, যে রিটেস্টিং ভালো হচ্ছে। তো আমরা তারপরে এখানে এন্ট্রি নিতে পারি। এখানে এন্ট্রি নিলে আমরা শর্ট টাইমের জন্য আমাদের যে এসএল সেটা হচ্ছে এই ডোজি ক্যান্ডেলের নিচে আমরা রাখতে পারি। এবং আমাদের যে রিস্ক রিওয়ার্ড রেশিও সেটা আমরা সবসময় ধরে নেব যে 1:2 আমাদের যেন রিস্ক রিওয়ার্ড থাকে। 1:2 তে যেন রিস্ক রিওয়ার্ড থাকে। 1:2 রিস্ক রিওয়ার্ড মানে আমরা যদি ৳10 ৳10 যেন স্টপ লস দিই, 10 পয়েন্ট যদি স্টপ লস নিই, আমরা হচ্ছে 20 পয়েন্ট আমাদের প্রফিট নেব। প্রফিট আমরা হচ্ছে ৳20 নেব, এবং আমাদের লস হলে ৳10 নেব। এরকম যদি রিস্ক রিওয়ার্ড থাকে, তাহলে আমরা ওই ট্রেড করতে পারি। ঐরকম ট্রেডে যেতে পারি। তো শর্ট টাইমের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে এগুলো হচ্ছে স্টপ লস, আমরা হচ্ছে সবসময় শর্ট টাইমের জন্য যে আমরা ইউজ করব। লং টার্মের ক্ষেত্রে ভালো কোম্পানির ক্ষেত্রে আমরা কখনো লস নেব না। এবারে আরেকটা যে ক্যান্ডেলস্টিকে পুরো প্যাটার্ন বানিয়েছিল এখানে, সেটা হচ্ছে কি, এখানে যদি দেখি এখানে একটা রেজিস্ট্যান্ট জোন ছিল। তারপরে ব্রেকআউট হয়েছে। ব্রেকআউটের পর কি হয়েছে? এখানে হচ্ছে
ওপরে চলে গেছে, তো আমরা এখানে অনেকেই ফেক ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকে, তাই ভয়ে এন্ট্রি নেবে না। মানে যারা হচ্ছে কনজারভেটিভ ট্রেডার, তারা হচ্ছে এখানে এন্ট্রি নেবে না, তারা অপেক্ষা করবে যে একটা পুল ব্যাক হোক, অথবা একটা হচ্ছে পিন বার পিন বার বানাক, বা একটা হচ্ছে রিটেস্টিং টাইপের হোক, কিছু হোক, তারপরে কনফার্মেশন হোক, তারপরে এন্ট্রি নেবে। তো আমরা যদি দেখি এই জায়গাতে রিটেস্টিং হয়ে গেছে, কারণ এখানে কিছু আমরা দেখতে পাচ্ছি যে পিন বার টাইপের ক্যান্ডেল বানিয়েছে, এবং কোথায় বানিয়েছে, এটা হচ্ছে সাপোর্টে বানিয়েছে। তো আমাদের এখান থেকে হয়ে গেল কনফার্মেশন। তারপরে এখানেও কনফার্মেশন করেছে, এখানেও রিটেস্ট করেছে, তারপরে শেয়ার প্রাইস ওপরের দিকে গেছে। তো আমরা এই জিনিসটা ইউজ করতে পারি, ক্যান্ডেল স্টিক, যে ডোজি ক্যান্ডেল স্টিক আছে, আমরা এইভাবে এটাকে ইউজ করতে পারি। এখানেও সেম ভাবে একটা জোনের ভেতরে আটকে ছিল শেয়ার প্রাইস, তারপরে রিটেস্টিং হয়ে গেছে, এখানে ব্রেকআউট হওয়ার পর রিটেস্টিং এখানে হয়েছে, রিটেস্টিং এর পর আমরা হচ্ছে এখানে ট্রেড করতে পারি। এখানেও যদি দেখি, এখানে একটা জোন ছিল, জোনের ভেতরেই শেয়ার প্রাইস আটকে ছিল, তারপরে কি হয়েছে, ব্রেকআউট হয়ে গেছে। ব্রেকআউটের সময় আমরা এখানে এন্ট্রি নিতে পারি। আমরা যদি অ্যাগ্রেসিভ ট্রেডার হই, তাহলে আমরা এখানে এন্ট্রি নেব। অ্যাগ্রেসিভ মানে আমরা হচ্ছে যে কোনো অপরচুনিটিকে মিস করতে দেব না। আমরা অ্যাগ্রেসিভ, যে এখানে ব্রেকআউট হয়েছে, আমরা আশা করছি এবারে আমাদের অনুমান যে এখান থেকে শেয়ার প্রাইস উপরের দিকে যাবে। তাই আমরা হচ্ছে কিছু কনফার্মেশন না ছাড়াই আমরা এখানে এন্ট্রি করব। সেটাও ঠিক আছে। কিন্তু আমরা যদি কনজারভেটিভ ট্রেডার হই, যে আমরা আগে চাই যে আগে কনফার্ম হোক যে এই যে ব্রেকআউট হয়েছে, এটা হচ্ছে জেনুইন ব্রেকআউট, এটা কোনো ফেক ব্রেকআউট নয়, তারপরে আমরা এন্ট্রি করব। তখন সেক্ষেত্রে আমরা হচ্ছে রিটেস্টিং ইউজ করতে পারি। যেমন এখানে রিটেস্টিং হয়েছে এবং একটা লোয়ার উইক দেখিয়েছে। এই লোয়ার একটা উইক দেখিয়েছে, তারপরে আমরা এখানে এন্ট্রি নিতে পারি রিটেস্টিং হওয়ার পর। সেম ভাবে এখানের ক্ষেত্রে কি হয়েছে, যারা অ্যাগ্রেসিভ ট্রেডার, তারা কিভাবে এন্ট্রি নিতে পারে, যে এখানে দেখতে পাচ্ছি যে একটা জোনের ভেতরে আটকে ছিল, একটা রেজিস্ট্যান্ট জোন উপরে কাজ করছিল, তারপরে এখানে ব্রেকআউট হয়েছে। তো এখানে আমরা যদি কনজারভেটিভ ট্রেডার হই, তো আমরা কি করব, এখানে একটা রিটেস্টিং এর জন্য অপেক্ষা করব, এখানে একটা আসুক, একটা পিন বার টাইপের বানাক, তারপরে আমরা এখানে এন্ট্রি নেব। কিন্তু আমরা সব সময় হচ্ছে এরকম রিটেস্টিং যে হবে সবসময়, এমন কোনো মানে নেই। তো আমরা এরকম যদি অপেক্ষা করি, আমরা এখানে অপরচুনিটি মিস করতে পারি। তো আমরা তারপরে কি, এই জায়গাটা যদি মিস করি, তাহলে কারা এখানে ট্রেড করবে, যারা হচ্ছে অ্যাগ্রেসিভ ট্রেডার, তারা এখানে এন্ট্রি নেবে। কারণ তারা বলছে যে আমাদের স্টপ লস নিয়ে কোনো ভয় নেই, আমাদের যদি লস হয় সেটা নিয়েও ভয় নেই, বাট আমরা হচ্ছে কোনো অপরচুনিটি মিস করব না, আমরা সব ট্রেডই করব। তো তারা হচ্ছে অ্যাগ্রেসিভ ভাবে এখানে এন্ট্রি নিতে পারে। এবারে আরেকটা যে জিনিস আছে, যে আমরা কখন অ্যাগ্রেসিভ হব বা কখন কনজারভেটিভ হব, সেটা ডিপেন্ড করছে। যেমন আমরা যদি এক্সাম্পল হিসেবে এই চার্ট প্যাটার্নটাকেই দেখি, এখানে কি হয়েছে, আমরা যদি দেখি এই জায়গাতে, যে শেয়ার প্রাইস এখানে আসছে রিটেস্টেন্ট, এখানে হচ্ছে রেজিস্ট্যান্ট নিচ্ছে, এখানে রেজিস্ট্যান্ট নিয়েছে, এখানে গিয়েও রেজিস্ট্যান্ট নিয়েছে, আবার গিয়ে এখানে রেজিস্ট্যান্ট নিয়েছে, এখানে রেজিস্ট্যান্ট নিয়েছে। তারপরে যখন আমরা দেখব যে রেজিস্ট্যান্ট নেওয়ার পর শেয়ার প্রাইস এই যে রেজিস্ট্যান্ট লাইনের কাছে কিছুক্ষণ টাইম স্পেন্ড করছে, টাইম স্পেন্ড করে তারপরে ব্রেকআউট দিচ্ছে। তো এইসব জায়গায় ফেক ব্রেকআউট হওয়ার পসিবিলিটি কমে যায়। এইসব জায়গায় যখন আমরা দেখব যে শেয়ার প্রাইস এরকম গিয়ে এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করছে, এখানে হচ্ছে যে ফেক ব্রেকআউটের যে ভয় থাকে আমাদের, আমরা তখন হচ্ছে ফেক ব্রেকআউটের ভয় থেকে, তখন ভয় পাওয়ার কিছুই থাকে না তেমন কিছু। আমরা শর্ট টাইমের জন্য এসএল2 ইউজ করছি। আর যখন আমরা দেখব যে এরকম একটা রেজিস্ট্যান্ট নেওয়ার পর এরকম কনসলিডেশন হচ্ছে, বা একটা হচ্ছে শর্ট টাইমের জন্য এক জায়গাতে শেয়ার প্রাইস পড়ে আছে, তো তারপরে যদি ব্রেকআউট দেয়, তো ওই ব্রেকআউট ফেলিওর হওয়ার পসিবিলিটি কমে যায়। ঠিক আছে? এবারে আমরা যদি এখানে এন্ট্রি নিই, আমাদের এখানে এসএল রাখারও জায়গা হয়ে গেছে। কারণ এটা একটা লো পেয়ে গেছি। আমরা মেইনলি সুইং লোতেই হচ্ছে এসএল রাখি। তো আমরা এখানে লো পেয়ে গেছি, এবং এখানে দেখতে পাচ্ছি যে একটা ভালো কনসলিডেশন হয়েছে। তারপরে ব্রেকআউট হয়েছে। তো আমরা এখানে অ্যাগ্রেসিভ ভাবে ট্রেড করতে পারি। তাহলে সিস্টেমের উপর ডিপেন্ড করছে যে আমরা হচ্ছে অ্যাগ্রেসিভ নাকি হচ্ছে আমরা কনজারভেটিভ। যদি শেয়ার প্রাইসটা এরকম হতো যে এখানে পরপর সব গ্রিন ক্যান্ডেল, এখান থেকে সব গ্রিন ক্যান্ডেল বানিয়ে ব্রেকআউট দিয়েছে। তো আমরা তখন কি এন্ট্রি নিতাম? এটা একটা কোয়েশ্চেন। যে এখানে পরপর সব গ্রিন ক্যান্ডেল বানিয়েছে এবং তারপরে ব্রেকআউট দিয়েছে। এখানে সবই গ্রিন ক্যান্ডেল। এখানে সব বড় গ্রিন ক্যান্ডেল বানিয়ে এখানে শেয়ার প্রাইস ব্রেকআউট দিয়ে দিয়েছে। এখানে আমরা কি অ্যাগ্রেসিভ ভাবে ট্রেড করব না কনজারভেটিভ? এখানে আমরা কনজারভেটিভ ট্রেড করব। কারণ কি? কারণ আমরা একটা জিনিস জানি যে কখনো শেয়ার প্রাইস এরকম সোজা লাইনে যায় না। শেয়ার প্রাইস এরকম পুল ব্যাক নিতে চলে। আর যদি এরকম শার্প বাইং হয়,
শার্প বাইং এর পর শার্প সেলিং হওয়ার পসিবিলিটিও হাই থাকে। তো তখন আমরা হচ্ছে চেষ্টা করব ওয়েট করার, যে এখানে আগে রিটেস্ট হোক বা এখানে একটা পুল ব্যাক হোক, তারপরে আমরা এন্ট্রি নেব। তার আগে আমরা অ্যাগ্রেসিভ ভাবে ট্রেড করব না। তো তখন আমরা কনজারভেটিভ ট্রেডার হয়ে গেলাম। মানে সিস্টেমের উপর ডিপেন্ড করছে যে মার্কেট কি অবস্থায় আছে, তার উপর ডিপেন্ড করে আমরা অ্যাগ্রেসিভ হচ্ছি, আমরা কনজারভেটিভ হচ্ছি। আর আমরা যদি শর্ট টাইমের জন্য ট্রেড করি, অবশ্যই আমরা এসএল ইউজ করব। এসএল ছাড়া আমরা কখনো ট্রেড করব না শর্ট টার্মের ক্ষেত্রে। লং টার্মের ক্ষেত্রে যদি কোম্পানি ভালো হয়, আমরা যদি সঠিক জায়গায় কিনি, তখন আমরা এসএল ইউজ করব না। আমরা লস নেব না তখন। কিন্তু শর্ট টার্মের ক্ষেত্রে আমরা এসএল ইউজ করব। এবারে যে আরেকটা ক্যান্ডেলস্টিকের প্যাটার্নের, যে আমরা যে ডোজি ক্যান্ডেল নিয়ে ডিসকাস করেছিলাম, তো ব্রেকআউটের সময় আরেকটা জিনিস হয়, এটা হচ্ছে একটা স্পেশাল কেস, যে ব্রেকআউটের সময় তার সাথেই রিটেস্ট হয়ে গেছে। এর মানে কি? ধরলাম এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, শেয়ার প্রাইস এরকম যাচ্ছিল, শেয়ার প্রাইস এখানে এরকম আটকে ছিল। তারপরে এখানে একটা ক্যান্ডেল ব্রেকআউট দিয়েছে এবং তার সাথে এরকম একটা ডোজি ক্যান্ডেল বানিয়ে দিয়েছে। তো এখানে আমরা কি করব? এখানে আমরা কি করব? সেম এই, এটা যদি কালার গ্রিন হয় বা রেড হয়, দুজনের ক্ষেত্রে সেম, কোনো পার্থক্য নেই। কারণ এর বডি ছোট। বডি ছোট যখন থাকবে তখন হচ্ছে কালার কোনো ইম্পর্টেন্স নেই। কালার তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। তো আমরা তখন কালার দেখব না। আমরা জিনিস বুঝবো যে এখানে একটা লোয়ার উইক দেখিয়েছে, মানে হচ্ছে সেলার প্রথমে অ্যাক্টিভ থাকা সত্ত্বেও বায়াররা বেশি অ্যাক্টিভ। তাই এখানে ব্রেকআউট হয়ে গেছে এবং তার সাথে এখানে কি হচ্ছে? রিটেস্ট হচ্ছে। এটা হচ্ছে এমন একটা ক্যান্ডেল যেটা হচ্ছে ব্রেকআউটও দিয়েছে এবং রিটেস্টও করছে। রিটেস্টের সময় আমরা কিভাবে প্রুফ পাচ্ছি? যে এই যে লং লোয়ার উইক, লং লোয়ার উইক যদি থেকে যায়, তো আমরা বুঝে যাচ্ছি যে এখানে একটা রিটেস্ট হয়েছে। তো এই জিনিসটা আমরা যদি মার্কেটে দেখি, আমরা কেমন দেখতে পাবো? এই যে ব্রেকআউট হয়েছে, এই যে একটা রেজিস্ট্যান্ট লাইন ছিল, ট্রেন্ড লাইন ছিল, ট্রেন্ড লাইন এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেকআউট হয়ে গেছে, এখানে ব্রেক হয়ে গেছে। ব্রেক হওয়ার পর কি হয়েছে? না, একটা এমন একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে, যেটা বুলি স্পিন বার বলা হয়। সেটা হচ্ছে এই লাইনের উপরে বানিয়েছে এবং লোয়ার একটা উইক দেখিয়েছে। তো এর মানে কি? এর মানে হচ্ছে এই ক্যান্ডেলটা হচ্ছে ব্রেকআউটও দিয়ে দিয়েছে, তার সাথে রিটেস্টও করে দিয়েছে। তো আমরা এখানে এন্ট্রি নিতে পারি অ্যাগ্রেসিভ ভাবে। কখন অ্যাগ্রেসিভ হচ্ছে আমরা? যখন এই জিনিসটা দেখতে পাচ্ছি, আমরা অ্যাগ্রেসিভ ভাবে এখানে ট্রেড করতে পারি। আর এখানে যদি আমরা ট্রেড করি, আমাদের এসএল কোথায় হবে? আমাদের এসএল হবে এই যে একটা সুইং লো দেখতে পাচ্ছি, এইটা একটা সুইং লো। তো আমরা এখানে এসএল ইউজ করতে পারি। এবারে যে কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা যে ডিসকাস করলাম যে যে কটা জিনিস নিয়ে, তো সেই বেসিসে আমরা যদি একটা সিচুয়েশন এসেছে যে আমরা মার্কেটে এই জায়গাতে আছি, এরপরে কি হয়েছে আমরা জানি না, আমরা মার্কেটে এই জায়গাতে আছি, আমরা এখানে কি ট্রেড করব কি করব না, এই ডিসিশন আমরা কিভাবে নেব? আমরা যদি দেখি, আমরা আগেই যেগুলো জেনেছি যে এখানে একটা রেজিস্ট্যান্ট লাইন ছিল এবং তারপরে ব্রেকআউট হয়ে গেছে। ব্রেকআউটের পরে আমাদের কি হয়? যে আমরা ব্রেকআউটের পর আমরা হচ্ছে এন্ট্রি নেওয়ার কথা ভাবি। কিন্তু এই জায়গায় কি এন্ট্রি নেওয়ার জন্য ভালো জায়গা? সেটা কিভাবে ডিসকাস করব? মানে ডিসাইড করব? আমরা তার আগের ঘটনা দেখব যে এর আগে ব্রেকআউট দেওয়ার আগে কি হয়েছে। আমরা যদি দেখি, এখানে একটা গ্রিন কালারের বা একটা বাইং মুভমেন্ট দেখতে পাচ্ছি, যে এক সাইডে বায়ারদের মুভমেন্ট আছে। তো এর মানে হচ্ছে এখানে ফেক ব্রেকআউট হওয়ার পসিবিলিটি হাই। কারণ মার্কেট কখনো এরকম সোজা লাইনে যায় না। মার্কেট একটা পুল ব্যাক নিতে যায়। এরকম পুল ব্যাক নিতে যায়। তো এখানে সেই পুল ব্যাকটা নেই। এখানে অ্যাগ্রেসিভনেস আছে। বাট অ্যাগ্রেসিভনেসটা হচ্ছে এখানে ফলসও হতে পারে। তো এখানে আমরা অপেক্ষা করব যে আগে রিটেস্ট করুক মার্কেট। তারপরে আমরা ভাববো যে আমরা এন্ট্রি নেব কি নেব না। তো আমরা যদি দেখি, এখানে একটা পুল ব্যাক টাইপের এসেছে। এই যে পুল ব্যাক এসেছে, এই যে পুল ব্যাক আরেকটা। তো এখানে একটা কনসলিডেশন ফেজের ভেতরে আবার গেছে। তো এরকম যদি মার্কেট ওয়ান সাইডের মুভমেন্ট দেখায়, তারপরে এরকম কনসলিডেশন আসতে পারে। পুল ব্যাক নিয়ে কিছুক্ষণ ওয়েট করতে পারে, তারপরে মার্কেট আবার উপরের দিকে যাবে। তো তারপরে দেখি, তারপরে উপরের দিকে গেছে আবার। এখান থেকে আবার উপরের দিকে যাওয়া স্টার্ট করেছে। তো আমরা কোথায় এভয়েড করব ট্রেড করা? আমরা এইসব জায়গায় এরকম যদি পরপর গ্রিন ক্যান্ডেল বানিয়ে যদি ব্রেকআউট দেয়, তখন আমরা সরাসরি এখানে অ্যাগ্রেসিভ ভাবে ট্রেড করব না। এখানে আমরা অপেক্ষা করব যে আগে রিটেস্ট হোক, পুল ব্যাক নিক, তারপরে আমরা এন্ট্রি করব। তার আগে নেব না এন্ট্রি। যদি আমরা এই জায়গাতেও দেখি, এই জায়গাতে কি হয়েছে? না, এখান থেকে রেজিস্ট্যান্ট নিয়ে নিচে এসেছে শেয়ার প্রাইস। তারপরে হচ্ছে এখানে ব্রেকআউট হয়ে শেয়ার প্রাইস এরকম উপরের দিকে চলে যাচ্ছে। তো এই জায়গাতে আমরা কি করব? এখানে কি আমরা এন্ট্রি নেব?
এখানে কি আমরা এন্ট্রি নেব? এখানেও এন্ট্রি নেব না। কারণ কি? কারণ এখানে এক সাইডের একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি। তো আমরা জানি কি মার্কেট পুল ব্যাক নেবে অথবা রিটেস্ট করবে। তো আমরা অপেক্ষা করব। যে আগে রিটেস্ট করুক তারপরে এন্ট্রি নেব। তো আমরা সেই জিনিসটা রিটেস্ট এখানে পেয়ে গেছি। কারণ এটা একটা রেজিস্ট্যান্ট জোন ছিল এই জায়গাতে। তো এটা এখানে এখন সাপোর্ট হয়ে গেছে। রেজিস্ট্যান্ট জোন ব্রেকআউট এর পর সাপোর্ট হয়ে যায়। তো এখানে একটা এটা সাপোর্ট। আর মার্কেট এখানে এসে সাপোর্ট নিয়েছে। তো আমরা যখন দেখতে পাচ্ছি যে এখানে সাপোর্ট নিচ্ছে এবং এখানে একটা লোয়ার উইক পেয়ে গেছি, তো আমরা তারপরে এন্ট্রি নিতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। আগামী দিনের ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।